আসন বন্টন নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলন টানাপোড়েন। শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সময় লাগছে দাবি নেতাদের। 11 দলের চূড়ান্ত তালিকা ঘোষণা হতে পারে আজ। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। আর যদি এটা চলে ফিরে খাই না ফেললে আর খাইম কি। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যু ফাঁদ, মিয়ানমারের ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায়ও দালালের দৌরাত্ম্য। অতিরিক্ত টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস, জড়িত কর্মকর্তারাও। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস। ইরানে বিক্ষোভ চালিয়ে যেতে আন্দোলনকারীদের আহ্বান ট্রাম্পের। যে কোনো সময় হস্তক্ষেপের হুঁশিয়ারি। যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্য প্রস্তুত তেহরান, জানালেন আরাকচি। এবং বাংলাদেশে পৌঁছেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। দেখার সুযোগ পাবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আমন্ত্রিতরা। উপেক্ষিত সাধারণ ফুটবল প্রেমী। 4.5 আওয়ার্সের মধ্যে তারা কিছু ফ্যান দেখতে পারবে, অ্যান্ড আই থিঙ্ক কয়জন দেখতে পারবে সেটারও একটা রেস্ট্রিক্টেড নাম্বার করেছে ওরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। 11 দলের বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে আজ দুপুরে। বৈঠকে বসবেন 11 দলের শীর্ষ নেতারা। এরপর যৌথ সংবাদ সম্মেলনে আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এর আগে ঐক্যে পৌঁছাতে না পারায় আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দিতে পারেনি 11 দলীয় জোট। সোমবার জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রধান জানতে চান 11 দলীয় জোটের নির্বাচনী সমঝোতার অগ্রগতি সম্পর্কে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ডাক্তার শফিকুর রহমান বলেন, মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে সমঝোতার সর্বশেষ চিত্র। তারা জানতে চেয়েছেন আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। কিন্তু শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামের মধ্যে কিছু টানাপোড়েনের কারণে পিছিয়ে গেছে সমঝোতা চূড়ান্ত হবার দিনক্ষণ। ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃত্ব জামায়াতকে ইঙ্গিত করে দাবি করেন, জোটের মধ্যে কারো কারো একক সিদ্ধান্ত নেয়ার প্রবণতা তাদের দূরত্ব বাড়াচ্ছে। তবে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত নেতারা জানান, শেষ মুহূর্তে একাধিক দল যুক্ত হওয়ায় সমন্বিত প্রার্থী তালিকা চূড়ান্তে কিছুটা দেরি হলেও জোটের অভ্যন্তরে নেই কোনো টানাপোড়েন। সীমিত আসনের মধ্যে যেহেতু দল সংখ্যা বেড়েছে, সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে আমাদের বারবার কাজ করতে হয়েছে, সেখানে একটু বিলম্ব হচ্ছে। যদি আমাদের অ্যালায়েন্সের মধ্যে থেকে কেউ একা সিদ্ধান্ত নেয়, তাহলে অন্যর মধ্যে সন্দেহ সংশয় হওয়াটা স্বাভাবিক। এদিকে ইসলামী আন্দোলনের নেতারা জানান, সমঝোতায় তাদের নির্দিষ্ট আসন চাহিদা না থাকলেও সম্মানজনক আসন সংখ্যা প্রত্যাশা তাদের। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই সমন্বিতভাবে ঘোষিত হবে আসনভিত্তিক একক প্রার্থী তালিকা। আমাদের যারা নির্বাচনী ফোরাম আছে, অবজারভেশন করছে, জরিপ করছে, তাতে অনেকে মনে করে 120 হলে আমাদের সম্মান হয়, কেউ বলে 130, কেউ বলে 100 এরকম। যেটা হয়েছে এটা অসন্তোষ বা দূরত্ব নয়, এটা হলো আমাদের একটু চাওয়া বেশি ছিল, একটু কম পেয়েছি, আর একটু আশা করি। এখন যেহেতু নতুন করে আলোচনা হচ্ছে, এটা কেটে যাবে আশা। একটি বিশ্বস্ত সূত্র বলছে, 180 থেকে 190টি আসন রেখে বাকিগুলো অন্য দলের প্রার্থীদের ছেড়ে দিতে চায় জামায়াত ইসলামী। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে পঞ্চম দিনের আপিল শুনানি চলছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের মতো আপিল শুনানি চলছে। প্রতিদিন গড়ে 70 জনের আবেদনের আপিল শুনানি হয় এবং সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন শুনানি শেষে তাদের নিষ্পত্তি জানিয়ে দেন। যেসব প্রার্থীদের আবেদন বৈধ হয় সেটি সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় এবং স্থগিত সহ বাতিল সহ সঙ্গে সঙ্গে আসলে সিদ্ধান্তটি নেওয়া হয়। আজকে পঞ্চম দিনের শুনানি চলছে। গত 10 জানুয়ারি
থেকে আসলে এই শুনানি শুরু হয়েছে, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন ক্রমান্বয়ে প্রার্থীরা এখানে আসছেন এবং নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিরাও আসলে এখানে বসছেন এবং দুই পক্ষেরই উপস্থিতিতে শুনানি চলে এবং সেই শুনানির রায় সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয়। তবে জানিয়ে রাখি, আসলে যারা সংক্ষুব্ধ ব্যক্তিরাই কিন্তু এই আপিলটি করেছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে, যাদের মনোনয়ন বাতিল হয়েছিল তারা নির্বাচন কমিশনের কাছে আপিল করেছিলেন। সেই আপিলের এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে। আমরা ইতোমধ্যে দেখেছি যে অনেক প্রার্থীর নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়ন বৈধতা পেয়েছে এবং অনেক প্রার্থী কিন্তু এই নির্বাচন কমিশনে আসার পরেও, শুনানির পরেও তাদের কিছু ত্রুটি থাকার কারণে কিন্তু সেই মনোনয়ন বাতিল হয়েছে এবং কারো মনোনয়ন, কোনো প্রার্থীর মনোনয়ন এখন পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে। সেই সব বিষয়ে কোনো সিদ্ধান্ত তারা জানায়নি। তো যদি বলি যে এই যে শুনানি সেটি চলছে এবং আজকে বিকেল 5টা পর্যন্ত এই শুনানি চলবে। শুধু আজকে নয়, টানা 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানির কাজ চলমান থাকবে। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে শুনানির সর্বশেষ খবর। যুক্ত ছিলাম নির্বাচন কমিশনে। রিকশা, ভ্যান ও অটো চালকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন, খোঁজ নেন পরিবারের। মঙ্গলবার রাতে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তারেক রহমানকে কাছে পেয়ে নিজেদের দুর্দশা ও নানা রকম হয়রানির কথা তুলে ধরেন তারা। তারেক রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। নগরবাসীকে সেবা দেয়ায় রিকশা চালকদের ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি অনুরোধ জানান শহরের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তায় ট্রাফিক আইন মেনে চলার। এ সময় ক্ষমতায় এলে সীমিত আয়ের মানুষের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। জানান পারিবারিক সচ্ছলতার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে ন্যায্য দামে নিত্যপণ্য সহ সরকারি সুবিধা সরাসরি পৌঁছাবে অসচ্ছল পরিবারের গৃহকর্ত্রীর কাছে। এছাড়া দেশ ও মানুষ নিয়ে বিএনপির নানা পরিকল্পনার কথাও জানিয়ে নির্বাচনে তাদের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন পর্যন্ত 300 মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন স্থানীয়রা। আর এই মাইন বিস্ফোরণে বাংলাদেশি বাসিন্দাদের যেমন অঙ্গহানি হচ্ছে, তেমনি প্রায় মারা যাচ্ছে গরু ছাগলও, যার ফলে বোমা, গুলি, মাইন ও সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশে সীমান্তবাসীর উদ্বেগ বাড়িয়েছে কয়েক গুণ। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সীমান্তের লম্বাবিল সংলগ্ন নাপ নদীতে জীবিকার একমাত্র অবলম্বন নৌকাটি আছে কিনা দেখতে গিয়ে আরাকান আর্মির পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। বিস্ফোরণে তিনি একটি পা হারিয়েছেন এবং বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় হানিফের পরিবার চরম উদ্বেগ ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। হতদরিদ্র পরিবারটি এখন দিশেহারা। তার মা ও স্বজনদের প্রশ্ন, এই ঘটনার দায় কে নেবে আর তাদের ন্যায় বিচারই বা কে নিশ্চিত করবে? রোহিঙ্গারা গুলি করতেছে, ওখানে যে মাইন বয় বোমা মাইন বয় যাবে আমরা তো জানি না। প্রায় 2 কিলোমিটার ভিতরে এসে মাইন ফুটে রেখে এরা চলে যাচ্ছে। ওদের কিভাবে এত সাহস? এর আগে মিয়ানমারের ছোড়া গুলিতে শিশু আফনান গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং মাইন বিস্ফোরণে হানিফের অঙ্গহানির ঘটনায় সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। যাদের আয়ের প্রধান উৎস নদীতে মাছ ধরা, তারা জীবন ঝুঁকিতে ফেলে আর নদীতে নামছেন না। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে বিপজ্জনক স্থল মাইন বসিয়েছে। এখন পর্যন্ত প্রায় 300টি মাইন স্থাপনের তথ্য জানাচ্ছেন তারা। একই সঙ্গে মাঝে মধ্যে গোলাগুলি ও মর্টার নিক্ষেপ করা হচ্ছে, যার অনেকগুলো এসে পড়ছে বাংলাদেশের ভূখণ্ডে। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে গুলি পড়ছে। সাধারণ দিক দেখে এখানে খালে মুখ পর্যন্ত 300 মাইন হতে রাখছে। আর ওরা ওদেরকে ডিস্টার্ব করতেছে, ওরা এখানে গুলি চালাচ্ছে। এখন আর তো ডর দেয়, তারা গুলি করিব, মাইন বুয়াইয়ে। আর যদি এটা চলি ফিরে খাই না ফেললে আর খাইম কি? এর আগে মিয়ানমারের জান্তা বাহিনী সীমান্তে মাইন স্থাপন করলেও এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিও একই পথ অনুসরণ করছে।
আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে সীমান্তকে পরিণত করা হচ্ছে মৃত্যু ফাঁদে। এই পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করছেন সীমান্তবাসী। এখানে তো আমরা এমন বই সরকার যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে যেতে চায় আমরা চলে যাব, এমন বইয়ের মধ্যে আমরা আছি। আমাদেরকে অবশ্যই বাংলাদেশ সরকার থেকে আমাদের জীবন মালের নিরাপত্তা দিতে হবে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে সীমান্তের সর্বোচ্চ সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টারে চলছে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের যে সাতখানিয়ার যে বাইতুল ইজ্জত এলাকা রয়েছে, সেই বাইতুল ইজ্জত এলাকার যে মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ড রয়েছে, সেই মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিছুক্ষণ আগেই মাত্রই শুরু হয়েছে এবং বিজিবির ১০৪তম রিক্রুট ব্যাচের যে সমাপনী কুচকাওয়াজ, এই সমাপনী কুচকাওয়াজে কিছুক্ষণ আগেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন এবং সালাম গ্রহণের মাধ্যমে এবং এর আগে সশস্ত্র সালামের গ্রহণের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা ফ্রেমে, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে এসেছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টা নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন এবং যে অভিবাদন সেটি গ্রহণ করবেন কিছুক্ষণ পর এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশস্ত্র সালামের মধ্য দিয়ে নবীন সৈনিকদের এই শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আমরা দেখলাম। এবং এবার একটু জানিয়ে রাখতে চাই যে বিগত ৪৪ বছর ধরে বিজেপি রিক্রুটদের প্রশিক্ষণ দিয়ে সীমান্তের স্বতন্ত্র প্রহরী হিসেবে গড়ে তুলেছে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ৭২টি ব্যাচকে সফলভাবে প্রশিক্ষণ প্রদান করেছে এবং সেই সঙ্গে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সক্ষমতা ৭০০ থেকে ১০০ জন হলেও এবার কিন্তু আমরা দেখছি যে ১০৪তম রিক্রুট ব্যাচে ৩০২০ জন কিন্তু নতুন কিন্তু এই রিক্রুটরা যোগদান করছেন এবং সেই সঙ্গে এটি কিন্তু ইতিহাসের, একটু জানিয়ে রাখতে চাই, এটি কিন্তু ইতিহাসের একটি রেকর্ড এবং সেই সঙ্গে জানিয়ে রাখতে চাই যে এখানে মূলত পুরুষের সংখ্যা রয়েছে ২৯৫০ জন এবং মহিলা রয়েছে ৭৩ জন। এই রিক্রুটরা মৌলিক যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ শেষ করে তারা মূলত আজ এই কুচকাওয়াজ সেইটিতে তারা কিছুক্ষণ আগে অংশগ্রহণ করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যে মহাপরিচালকের ডিজি তারাও কিন্তু এসেছেন এবং সালাম গ্রহণের মাধ্যমে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। যত ছিলাম চট্টগ্রামে, জন্ম নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার, কিন্তু সেই অধিকার আদায় করতে গিয়ে যেন ভোগান্তির শেষ নেই। ডিজিটাল করা হলেও মাঠ পর্যায়ে জন্ম নিবন্ধন সেবা এখনও এক প্রকার হয়রানির নাম। কোথাও দালাল, কোথাও অপ্রয়োজনীয় কাজের ফাঁদ, আবার কোথাও অতিরিক্ত টাকা না দিলে আটকে যায় ফাইল। নুরুল ইসলাম নয়নের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ২০০-৩০০ টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। অতিরিক্ত টাকা দিলে একটু তাড়াতাড়ি হচ্ছে। সিস্টেমেই গোলমাল। উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৩ জন্ম নিবন্ধন সেবার তথ্য জানতে চাইতেই অফিস সহকারী জামাল নিয়ে যান নাস্তার রুমে। ৩ দিনে জন্ম নিবন্ধন করিয়ে দেওয়ার আশ্বাসে মুঠোফোনে পরিচয় করিয়ে দেন মিথুন নামের এক ব্যক্তির সঙ্গে। এবার সরাসরি কথা হয় মিথুনের সঙ্গে। জন্মস্থান ও স্থায়ী ঠিকানা ছাড়াই ঢাকা থেকে করা যাবে জন্ম নিবন্ধন, বিনিময়ে দিতে হবে ২৫০০ টাকা। মানে আপনি তো অফিসেরই, মানে সেক্ষেত্রে তো আর সমস্যা নাই। ২০০-৩০০ টাকা হইতো তাহলে চিন্তা ভাবনা করতাম ফ্লাই দেওয়ার। আছে ২০০০ টাকা, এনে লারা সারা দেওয়া ৩-৪ হাতে লারা সারা দেওয়া থাকে এই ২00-৩০০ টাকা। এটার লেগে কি দরকার সম্পর্ক নষ্ট করার? এর চাইতে ভালো সোনার ডিম পাড়া আসলে সম্পর্ক ভালো রাখি, কয়েকদিন পর ডিম খাবো। মিথুন সিটি কর্পোরেশনের লোক দাবি করলেও অনুসন্ধানে জানা যায় সে আসলে দালাল। কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্তদের যোগসাজশে অবৈধ উপায়ে করে দেয় জন্ম নিবন্ধন। এমন চিত্র শুধু অঞ্চল ৩ই নয়, রাজধানীর ২ সিটি কর্পোরেশন সহ সারা দেশেই পাওয়া যায় নাগরিকদের এমন অভিযোগ। সার্ভার নাকি থাকে না, আবার
অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একটার পর একটা 2টা 3টা চাচ্ছে, তারপর দেওয়ার পরেও 1 দিন 2 দিন 5 দিন ঘুরাচ্ছে। তদারকে থাকা উচিত যে আসলে এটা অনেক সহজভাবে হচ্ছে কিনা, বাসিন্দা তারা কি আসলে হ্যারাসমেন্ট হচ্ছে কিনা। একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। মুন্সিগঞ্জ, গাইবান্ধা সহ দেশের নানা প্রান্তেও জন্ম নিবন্ধন করতে ভোগান্তির কথা জানান সেবাগ্রহীতারা। সামান্য ভুল সেটা ওনারা নিজেরাই করছে, নানান ভোগান্তির পরে মানে নামের বানান ঠিক করানো হয়। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে অভিভাবকত্ব প্রমাণ করে তারপর আনতে হচ্ছে জন্ম নিবন্ধন সনদ। সরকার এই সেবাকে ডিজিটাল করেছে হয়রানি বন্ধ করতে, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। অনলাইন আবেদন প্রক্রিয়া যেমন জটিল, তেমনি প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরেও সিটি কর্পোরেশনের অফিসে এসে শুরু হয় নতুন বিড়ম্বনা। ফাইল জমা দিতে এসে চাওয়া হয় অপ্রয়োজনীয় ও নিয়ম বহির্ভূত কাগজপত্র, দিতে না পারলেই ঘুরতে হয় মাসের পর মাস, শরণাপন্ন হতে হয় দালালদের। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধনে যদি এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি, মাঝখানে আমরা কিছু পেয়েছি, আমরা কিন্তু কয়েকজনের চাকরিকে শোকজ করে তাদেরকে কিন্তু তারা কিন্তু এখন দফতরে নাই, ঘরে বসে আমরা এটা সলভ করতে পারি। যত বেশি কম হিউম্যান ইন্টারাকশন হবে তত ঝামেলা কম, সেটা আমরা চেষ্টা করব। জন্ম নিবন্ধন না থাকলে বাধাগ্রস্ত হয় শিক্ষা, চিকিৎসা, পাসপোর্ট সহ প্রায় সব নাগরিক সেবা। কখনো প্রয়োজনীয়, আবার কখনো ভুয়া কাগজপত্র হচ্ছে জন্ম নিবন্ধন। সিটি কর্পোরেশন ও দালালদের যোগসাজশে উভয় ক্ষেত্রে লাগছে অতিরিক্ত টাকা। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও মনিটরিং ব্যবস্থা নিশ্চিত করা না গেলে তা আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নৈরাজ্যের শিকার হয়ে আবারও শরীয়তপুরে প্রাণ গেল একজনের। এবার মারা গেলেন এক বৃদ্ধ। অভিযোগ উঠেছে মাঝপথে 2 দফা আটকে দেওয়া হয় অ্যাম্বুলেন্স, এতে হাসপাতালে নেয়ার আগেই মৃত্যু হয় রোগীর। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। থামছেই না অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্য। হাসপাতালে নেয়ার পথে দুর্বৃত্তরা আটকে দেয় অ্যাম্বুলেন্স, মারা যান রোগী। অভিযোগ আছে অপেক্ষাকৃত কম ভাড়ায় রোগী নিয়ে রওনা হলে অন্য অ্যাম্বুলেন্সের মালিকরা অনেক সময় মাঝপথে আটকে দেয় অ্যাম্বুলেন্স। মঙ্গলবার গুরুতর অবস্থায় বৃদ্ধ জামশেদ আলীকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। অভিযোগ উঠেছে সুমন ও মানিক সহ 7 থেকে 8 জন মাঝপথে 2 দফা আটকে রাখে অ্যাম্বুলেন্স। এতে হাসপাতালে নেয়ার আগেই পথেই মৃত্যু হয় ডামুড্যা উপজেলার বাসিন্দা জামশেদ আলীর। আমার গাড়ি তারা সিগন্যাল দিছে, সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি, বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করে যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে, তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। কোটাপাড়া ব্রিজ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ ইয়া করছে, পাবো ধরিয়া কোনো রকম গেছে, সুইচা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনত-ভাবে, সেই বিচারই আমরা করে দিতে হবে, সোজা কথা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গতানুগতিক আশ্বাস পুলিশের। ভাড়া কম পাইছে, সে আরেকটাই গেছে, ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সে তো তাদের মধ্যে সমস্যা বাড়ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে। এর আগে গত বছরের 15 আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের নৈরাজ্যের শিকার হয়ে এক নবজাতকের মৃত্যু হয়। সময় সংবাদ, শরীয়তপুর। বরিশালে জাল টাকা সহ 4 কিশোরকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল টাকা। অভিযোগ উঠেছে উঠতি বয়সী কিশোররা জাল নোট তৈরির পাশাপাশি নিজেরাই সরবরাহ করছেন বাজারে। মঙ্গলবার রাতে বরিশাল নগরী থেকে জাল টাকা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় বগুড়া রোড এলাকায় 2 কিশোরকে জাল নোট সহ আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আটক 2 জনের দেয়া তথ্য অনুযায়ী ভাটিখানা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বাসা থেকে উদ্ধার হয় আরও বেশ কিছু জাল নোট, জব্দ করা হয় জাল টাকার সরঞ্জাম। সেখান থেকে আটক করা হয় আরও 2 জনকে। তাদের নাকি কাউকে ধরছে, ধরার পরে নাকি তারা আমার নাম বলছে, কিন্তু আমি এর সাথে জড়িত না। চা খেতে আসছি পর দোকানদার বলছে যে এটা
জাল টাকা। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে আমরা 2টা বাচ্চাকে আটক করছিলাম যে এরা জাল টাকা দোকানে সাপ্লাই করতেছে। ধরার পরে ওদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধরছিল গিয়ে তানবীরকে ধরছিলাম। পরবর্তীতে তানবীর জানায় যে এটার সাথে আলবি জড়িত এবং আলবি ওরে এগুলো সাপ্লাই করছে। গত 2 বছরে বরিশাল থেকে জাল টাকা সহ অন্তত 50 জন আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, বরিশাল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রত্যাশা মতো বিদেশি প্রতিষ্ঠানের সাড়া না মেলায় আন্তর্জাতিক শব্দই যেখানে এবার বাদ দিতে চেয়েছিল সরকার, সেখানে ডজন ডজন বিদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের আসরে। কারো কাছে স্টল এসেছে নিত্যপণ্যের মতো হাত বদল হয়ে, কেউ আবার নিজের নামে বরাদ্দ পাওয়া স্টলের অর্ধেক ভাড়া দিয়েছেন আরেকজনকে। এমনকি ইরান পাকিস্তানের কোনো প্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও মেলায় মিলছে তাদের উপস্থিতি। এমন নানা অসঙ্গতির কারণ জানতে কয়েক দফায় যোগাযোগ করা হলেও মুখে কুলু পেটে থাকে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি। মোমেন হোসেনের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया टेंडरे पाइसे जे पाइसे उन्हीं व्यवसाय। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নানা সমালোচনার মধ্যে এবার বসেছে 30তম আসর। বিদেশি প্রতিষ্ঠানের প্রত্যাশিত অংশগ্রহণ না থাকায় মেলা শুরুর আগে আন্তর্জাতিক নামই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। অবশেষে 3 দশক আগের নাম বহাল রেখে 3 জানুয়ারি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও এর আগে করা সংবাদ সম্মেলনে জানানো হয় এবার মেলায় অংশ নিচ্ছে 6 দেশের প্রতিষ্ঠান। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি স্টল থাকবে, এটাই স্বাভাবিক। ইপিবির তথ্য বলছে 11টি স্টল আর প্যাভিলিয়ন বরাদ্দ করা হয়েছে বিদেশিদের জন্য। তবে বাস্তবে এসে দেখা যাচ্ছে এর সংখ্যা দ্বিগুণেরও অনেক বেশি। কর্তৃপক্ষ বলছে তাদের কাছে এই ধরনের কোনো তথ্যই নেই। তবে কি এর পেছনে রয়েছে অন্য কোনো কারসাজি? চলুন দেখা যাক। মেলার স্থায়ী 2 হলে 2 দিন ঘুরে দেখতে পাই GS13 স্টলে রহমান ট্রেডিং এর ব্যানারে বিক্রি হচ্ছে 2 আলাদা প্রতিষ্ঠানের পণ্য, ইন্ডিয়ান জুতা আর কাশ্মীরি শাল। ইরান এবার অংশ নিচ্ছে আনুষ্ঠানিকভাবে ইপিবি এমন তথ্য না দিলেও মেলায় মিলছে দেশটির প্রতিষ্ঠানের নামে বিক্রি করা বিভিন্ন পণ্য। একই অবস্থা পাকিস্তানি জুতা পোশাকের স্টলেরও। पाकिस्तानी काफ़ी स्टॉल आए हैं इस वक्त, जहाँ तक मैं समझता हूँ 8 से 10 स्टॉल्स होंगे पाकिस्तानी। বাংলাদেশের সবজি কাটার সরঞ্জামাদি বিক্রির স্টলের অর্ধেকে মিলছে ভারতীয় জুতা। এই 2 হলে একটিতে 2টি করে প্রতিষ্ঠান রয়েছে যারা নিজেদের বিদেশি দাবি করছে। এমন স্টলের সংখ্যা রয়েছে 25টি। স্টল বরাদ্দে হজবরলার কারণ জানতে GS 15 নম্বর স্টল ভাগ করে বসা বাংলাদেশের আরবি জামদানি হাউস আর ভারতীয় কাশ্মীরি শাল বিক্রেতার সঙ্গে কথা বললে 2 প্রতিষ্ঠানই আলাদাভাবে দাবি করে ইপিবি থেকে বরাদ্দ নিয়েছেন তারা। हम कश्मीर से ही आए हैं तो कश्मीर का ही लेके आए हैं। किसके पास से लिया? ये गवर्नमेंट ऑर्गेनाइजर करते हैं, गवर्नमेंट तो उनसे लिया। যে আপনার টেন্ডারে পাইছে, যে পাইছে উনি ব্যবসা মাল আমরা ইন্ডিয়া বিক্রি করি, আপনার ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আপনারা এসে বিক্রি করেন? ইন্ডিয়া একই দোকান আমাদের, কাশ্মীর লোক নিয়ে আসছে। ইপিবির কাছ থেকে সরাসরি বরাদ্দ না পেলেও GS 14-এ বসা হাওলাদার ট্রেডিং এর স্বত্বাধিকারীর সোজা সাপটা জবাব, হাত বদলে পাওয়া এই স্টল আরো 2 জনের কাছে ভাড়া দিয়েছেন তিনি, যাদের একজন বাংলাদেশি একজন বিদেশি। স্টল বরাদ্দ ইপিবির কাছ থেকেই তো নিয়েছেন? হ্যাঁ, ইপিবির কাছ থেকে নিয়েছেন পুরোটা, এরপরে হচ্ছে এইটুকু হচ্ছে ওদের কাছে। এটা হলো কি আপনার কি এটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনেকেই নেই, লাইসেন্স আছে তারাই পায়। এটা আমি আরেকজন তো নিচ্ছি, আমরা তো আর ডাইরেক্ট এখানে যাইতে পারি না, আমরা ডাইরেক্ট যেতে পারি না, কারণ এটা নিতে হইলে আপনার লাইসেন্স টাইসেন্স লাগে। যার কাছ থেকে নিয়েছেন সেও তো বাঙালি? হ্যাঁ, সে বাংলাদেশি। হ্যাঁ, সে বাংলাদেশি। আমি একই নিয়েছি, যেমন তারা আমাদের সাথে আর কি একটিছে। আয়োজন ওয়াশিং প্ল্যান্টের ব্যানারে বিক্রি হচ্ছে 2 বিদেশি প্রতিষ্ঠানের বাহারি পণ্য। मगर इसको 2 भाग किया, एक भाग हमारा, एक भाग। किसके पास से ये भरा लिया? उसका नाम अब्दुल्ला। अब्दुल्ला, इसका पूरा नाम क्या है? मालूम नहीं उसका नाम। वो क्या बांग्लादेशी है? हाँ, बांग्लादेश। শুধু স্থায়ী 2 হলে আমাদের চোখে পড়া এমন নানা অসঙ্গতির কারণ জানতে আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির সঙ্গে কয়েক দফা যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কেউ। সময় টিভি থেকে আসছে অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে। একই সঙ্গে তেহরানের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন তিনি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান যুদ্ধ ও আলোচনা উভয়ের জন্যই প্রস্তুত রয়েছে তেহরান।
চলমান আন্দোলনে ২,৫৭১ জন নিহত হয়েছেন বলে দাবি বার্তা সংস্থা রয়টার্সের। ক্রমেই ইরানের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। দেশের অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া আন্দোলন এখন পুরোপুরিভাবে রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আর এই অজুহাতে আগুনে ঘি ঢালার কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বিভিন্ন প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানান। বলেন তাদের জন্য সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হত্যাকারীদের নামগুলো মনে রাখুন, কারণ তাদের খুব বড় মূল্য দিতে হবে। প্রতিবাদকারীদের নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি। আমি তাদের শুধু এটুকুই বলতে চাই যে সাহায্য আসছে। দানবেরা দখলে নেওয়ার আগ পর্যন্ত ইরান একটি মহান দেশ ছিল। এর আগে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাহায্য পাঠানো হচ্ছে বলে সামাজিক মাধ্যমে জানান ট্রাম্প। একই সঙ্গে যে কোনো সময় ইরানের চলমান আন্দোলনে হস্তক্ষেপের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সম্পর্কে বলতে রাজি হননি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আইএসের সদস্য মোতায়েনের মাধ্যমে সন্ত্রাসী হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের প্রধান সামরিক কমান্ডার আব্দুল রহিম মুসাভি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ একদিনের জন্য বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপ ট্রফি। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন রিপোর্টার এসএম ইকবাল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। বাংলাদেশ আসলে লাকি ইনাফ যে ব্যাক টু ব্যাক দুটো ওয়ার্ল্ড কাপ ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে আনতে পেরেছে। আমরা জেনেছি যে 10টার কিছুক্ষণ আগে ওয়ার্ল্ড কাপ ট্রফি 2026 বিশ্বকাপের যে ট্রফিটা সেটা কিছুক্ষণ আগে এই ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছেছে এবং সেই আনুষ্ঠানিকতা কিন্তু এখনও ভিতরে চলছে এবং সামান্য কিছু ছোট একটা আনুষ্ঠানিকতা রয়েছে। ফুটবল ফেডারেশনের সভাপতি ভিতরে গিয়েছে, বিডা চেয়ারম্যান ভিতরে গিয়েছেন, যদিও সেই আনুষ্ঠানিকতাটা হচ্ছে গণমাধ্যমের জন্য উন্মুক্ত না। এরপরে এই ট্রফিটা এখান থেকে রাজধানীর একটি 5 তারকা হোটেলে যাবে। সেখানে যাওয়ার পর সেখানে প্রায় ঘন্টা 5-এর একটা আনুষ্ঠানিকতা রয়েছে। সেখানে কিন্তু সাধারণ দর্শক যারা ফুটবলকে ভালোবাসেন, ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তাদের জন্য সেই ট্রফিটি সেখানে আনভেইল করা হবে এবং সেখানে তারা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। আরও আনুষঙ্গিক বেশ কিছু কারণ রয়েছে। যেটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশ কি জন্য ভাগ্যবান, কারণ 2022 সালেও ক্রিস্টিয়ান কারেম্বো ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি কিন্তু ট্রফিটি সঙ্গে করে এনেছিলেন। এবার কিন্তু আনলেন ব্রাজিলের যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য গিলবার্তো সিলভা, যিনি 2002 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন ব্রাজিলের, তিনি এই ট্রফিটি এবার সঙ্গে করে এনেছেন এবং এটা চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এলো। যদিও অফিসিয়াল হিসেবটা যদি বলি, কোকা-কোলা এবং ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা চালু করেছিল 2006 সাল থেকে, অর্থাৎ এবার কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর সেটা কিন্তু 20 ইয়ার্স অর্থাৎ 2 ডিকেডস সেলিব্রেশন হচ্ছে এবং সেটা কিন্তু বেশ জমকালোভাবে সেলিব্রেশন করা হচ্ছে। এবার 30টি দেশে হচ্ছে ফিফার এই ওয়ার্ল্ড কাপ ট্রফিটি ট্যুর করবে, যার শুরুটা হয়েছিল সৌদি আরবিয়া থেকে। আরেক ফুটবল গ্রেট দেল পিয়েরো, যার হাত ধরে হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরটি শুরু হয়েছিল। এইটা ভারত থেকে বাংলাদেশে এসেছে। ভারতে 3 দিনের আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে এই আনুষ্ঠানিকতাটা কমিয়ে কিন্তু হচ্ছে মাত্র কয়েক ঘন্টার করা হয়েছে। যদিও এর আগের বার 2 দিনের একটি আনুষ্ঠানিকতা ছিল এবং ম্যাচ পিপলের জন্য সেটা কিন্তু উন্মুক্ত ছিল। যাই হোক, এই ট্রফিটি আজকে সারাদিন বাংলাদেশে থাকবে। বাংলাদেশের ফ্যান যারা আছে তারা হচ্ছে ট্রফির সঙ্গে এঙ্গেজ হওয়ার সুযোগ পাবেন। এরপর এখান থেকেই কিন্তু ট্রফিটা চলে যাবে হচ্ছে সাউথ কোরিয়াতে। তো সারাদিনের আজকে কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে সবকিছু হচ্ছে আমরা আপনাদের জানিয়ে দিতে পারবো। কিছুক্ষণের পরেই হচ্ছে ট্রফিটি এখান থেকে বের হয়ে হোটেলে চলে যাবে। তো আমার কাছে এয়ারপোর্ট থেকে এই ছিল সবশেষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আসন বন্টন নিয়ে টানাপোড়েন কাটছে জামায়াত ইসলামী আন্দোলনে। 11 দলীয় নির্বাচনী জোটের চূড়ান্ত তালিকা ঘোষণা বিকেলে, শেষ মুহূর্তে কিছু দল যুক্ত হওয়ার দেরি। নাস্তালয়ের দোকান থেকে আসে, ওইখান থেকে ঘুরে পড়ছে। আর যদি এরা চলি ফিরে খাইনে ফেললে আর খাইম কি সাধারণ দিক দেখে এখানে কালে মুখ পর্যন্ত 300 মাইন হতে রাখছে। সীমান্তে মৃত্যুফাঁদ, মিয়ানমার থেকে ছোড়া গুলি, মাইন বিস্ফোরণে আতঙ্কে স্থানীয়রা। নিরাপত্তা নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপের দাবি বাসিন্দাদের। অনেকে শুনি যে এখানে এই কন্টাকে করে ফেলে, একদম সিস্টেমেই গোলমাল, খালি ওই 2-4টা অভিযান করলে কিচ্ছু হবে না। জন্ম নিবন্ধনে ভোগান্তি, ডিজিটাল সেবায় ও দালালের দৌরাত্ম্য। বাড়তি টাকা না দিলে ঘুরতে হয় মাসের পর মাস। জড়িত কর্মকর্তারাও ব্যবস্থা আশ্বাস প্রশাসকের।
এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ অর্জিতা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।